ব্রিক্সের মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্তির কথা বলেছে, আশ্বাস পাচ্ছি আমরা বহু বছর ধরে, অনলি আশ্বাস। আর কি থাকবে সেটার মধ্যে, কথার মধ্যে আর কি থাকবে? মানে নরেন্দ্র মোদী কালকে বলেছেন সীমান্তে আর তিনি আর কোনো হত্যা দেখতে চান না। তিনি আর কি বলতেন? আপনি কি এক প্রশ্ন 10 বার করবেন, আপনি আমার উত্তর নেবেন, আগে আপনি এটা ঠিক করুন। আপনি উত্তর দেন, আমি শুনছি তো, আপনি বলেন। দিয়ে দিয়ে ভারতের এরকম না, ভারতের এরকম না, কেন্দ্র চায় না, কেন্দ্র চায় না, কেন্দ্র চায় না, কেন্দ্র এরকম চায় না, কেন্দ্র চায় না, কেন্দ্র চায় না, কেন্দ্র চায় না, ভারত বাংলাদেশকে সেই সম্মানের চোখে দেখে না। কেন্দ্র চায় না, সম্মানের চোখে দেখলে কেন্দ্র টু কেন্দ্র একটা চুক্তি হতে পারে। কেন্দ্র চায় না। শিয়ার বৌদ্ধভূমি। আপনাকে ধন্যবাদ, আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমি। অর্পিতা ঘোষ, আপনি বলেন, আপনি কি বলতে চাইছেন? ভারত তার সীমান্ত শেয়ার করে চীনের সঙ্গে, মিয়ানমারের সঙ্গে, পাকিস্তানের সঙ্গে, ভুটানের সঙ্গে, নেপালের সঙ্গে। ওই সীমান্তে তো আমরা হত্যা হতে দেখি না, কেন বাংলাদেশ সীমান্তে বারবার ভারত হত্যা করে যায়? প্রশ্ন রাখা হয়েছিল যে কোন দেশকে ভারতীয় জনগণ তাদের আপন বলে মনে করে, কোন দেশের মানুষকে তারা আপন বলে ভাবে। 48% ভোট দিয়েছিল বাংলাদেশের সমর্থনে, অর্থাৎ হাফ, প্রায় অর্ধেকের কাছাকাছি। আমি আজকে প্রশ্ন রেখে যাচ্ছি, বাংলাদেশের কত শতাংশ মানুষ আসলে ভারতকে তাদের বন্ধু বলে মনে করে? এই প্রশ্নটা আমি রেখে যাচ্ছি। তার কারণ আমরা দেখেছি যে মোদী সরকার আসবার পরে দু দেশের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে। আমি কিছুদিন আগে, অর্থাৎ গতকালকেও একটা টেলি কনফারেন্স দুই দেশের প্রধানের মধ্যে হয়েছে। সেখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, কৃষি নিয়ে কথা হয়েছে, সেখানে বরিশালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কথা হয়েছে, সেখানে জাতির সুরক্ষায়, হাতির সুরক্ষায় অভয়ারণ্য তৈরির ব্যাপারে কথা হয়েছে, সেখানে দিল্লি জাদুঘরের সঙ্গে বঙ্গবন্ধু জাদুঘর নিয়ে কথা হয়েছে। অথচ তিস্তা নিয়ে আশ্বাসের বাইরে কিছু মেলেনি, সীমান্ত হত্যা নিয়ে আশ্বাসের বাইরে কিছু মেলেনি, আমাদের বাণিজ্য বৈষম্য নিয়ে কোনো কথা হয়নি, শুল্ক অশুল্ক বাধার কারণে আমাদের প্রোডাক্ট যে ভারতে যেতে পারে না সেটা নিয়ে কোনো কথা হয়নি, আমাদের একটা চ্যানেলও ভারতে দেখানো হয় না সে বিষয়ে কোনো কথা হয়নি। অর্থাৎ আমাদের সাধারণ মানুষের যে প্রাণের কথাগুলো সেগুলো কিন্তু হয় না। খালেদ, আপনি আমাকে থামাবেন না, আমাকে একটা বিষয় বলতেই হয় আপনার প্রশ্নের প্রেক্ষিতে, যে যখন একটা রাষ্ট্র কোনো ভিন্ন আরেকটা রাষ্ট্রের একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক করে, একটি বিশেষ মতাদর্শের মানুষকে তারা টেনে নেয়, তখন কিন্তু সেটা দুরাষ্ট্রের সুসম্পর্কের নির্দেশনা দেয় না। দুরাষ্ট্রের তখনই সুসম্পর্ক হয় যখন একটা রাষ্ট্র সমমর্যাদার ভিত্তিতে আরেকটা রাষ্ট্রকে নেয়। দেখুন, আজকে তিস্তার কথা আসছে, তিস্তার কথায় কেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ দেখছি, কেন আমরা বারবার পশ্চিমবঙ্গকে দায়ী করছি? আপনি যদি ভারতের সংবিধানের 253 অনুচ্ছেদটি দেখেন, আপনি বললে আমি সেটা পড়েই শোনাতে পারি, সেখানে খুব স্পষ্ট বলা আছে, আমি বাংলাটা পড়ছি, যেটা 1987 সালে পশ্চিমবঙ্গ সরকার বাংলা করে তাদের সংবিধানে, সেখানে বলা আছে, এই অধ্যায়ের পূর্ববর্তী বিধানাবলী যাহা কিছু আছে তৎসত্ত্বেও অন্য কোন দেশের বা দেশ সমূহের সহিত কোন সন্ধি, চুক্তি বা কূটনৈতিক অঙ্গীকার অথবা কোনো আন্তর্জাতিক সম্মেলন, পরিমেল বা কোনো অন্য সংস্থাকৃত কোনো সিদ্ধান্ত কার্যকর করার জন্য ভারতের সমগ্র রাজ্য ক্ষেত্রের বা উহার কোনো ভাগের জন্য যে কোনো বিধি প্রণয়নের ক্ষমতা সংসদের আছে। অর্থাৎ যদি কেন্দ্র সরকার চায়, যে কোনো মুহূর্তে কিন্তু তিস্তা নিয়ে চুক্তি হতে পারে। সেই তিস্তা চুক্তি শুরু হয়েছে 2011 সাল থেকে, যেটা নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশ সরকার 2011-তে বলেছিল যদি তিস্তার পানি না আসে আমরা ট্রানজিট দেব না, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি 2014 পরে, আমি একটু শেষ করি, না আমি শেষ করি, 2014 ইলেকশনে যখন ভারত সরকারের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তখন আমরা দেখলাম যে তিস্তা ভুলে গেছে এই বাংলাদেশ সরকার তখন তিস্তা ভুলে গিয়ে ট্রানজিট দিয়ে দিয়েছে, এবং আমাদের কমিটি রেকমেন্ড করেছে পার টনের টাকা নেওয়া হবে 1058 টাকা, সেখানে মাত্র 192 টাকা পার টনে আমাদেরকে ট্রানজিট দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই মানে ইমব্যালেন্স রিলেশনশিপ কখনো খুব ভালো কিছু ইঙ্গিত করে না। আমাদের প্রধানমন্ত্রী তো বলতে বাধ্য হয়েছে এত দিয়েছি যে বাকি জীবন ভারতের কৃতজ্ঞ থাকবে। আমার কাছে আমি যেটি জানতে চাইছি যে আপনারা এরকম করে যে একটি ভারত বিরোধী রাজনীতির জায়গায় মানুষকে নিয়ে যান, সেটির মধ্যে আসলে কতটা সারবত্তা থাকে? ট্রানজিটের কথা আপনি বলেছেন, হ্যাঁ অসত্য বলেছেন, আপনি বলেছেন যে এটি নিয়ে কথা হয়েছে, এটি নিয়ে আলোচনা হয়নি, অথচ এখানে করোনা ভাইরাস নিয়ে কথা হয়েছে। ভারত 2017 কথা বলতে পারি? জি আপনি বলবেন অর্পিত, আপনি বলেন। হ্যাঁ,
৭৭ জন, 2018 সালে সীমান্তে হত্যা হয়েছে 14 জন, আহত হয়েছে 28 জন, 19 সালে হত্যা হয়েছে 43 জন, আহত হয়েছে 82 জন, এবং 2020 সালে নভেম্বর পর্যন্ত হত্যা হয়েছে 41 জন, আহত হয়েছেন 44 জন। আপনি জানেন হিউম্যান রাইটস ওয়াচ সহ অন্যান্য যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা প্রত্যেকে সীমান্ত হত্যার বিরুদ্ধে বলছে। গার্ডিয়ান বলছে যে ভারত বাংলাদেশ সীমান্ত হচ্ছে দক্ষিণ এশিয়া গজলডোবা বাঁধে যেটুকু পানি আসবে 2011 সালে যে আলোচনাটি হয়েছিল সেটা প্রেক্ষিতে আমি বলছি, চুক্তি তো আর হয়নি, সেই আলোচনা দেখা যাচ্ছে গজলডোবা পয়েন্টে যেটুকু পানি আসছে সেটা ভাগাভাগির কথা হচ্ছে, কিন্তু ইন্টারন্যাশনাল ল অনুযায়ী অববাহিকা ভিত্তিক যেটা ভারতের এক রাজ্যের সঙ্গে আরেক রাজ্যের, তামিলনাড়ুর সঙ্গে কর্ণাটকের যে পানি যুদ্ধটা হয়েছিল সেখানেও কিন্তু বেসিন বেস সিস্টেমে তাদের পানির সমস্যার সমাধান হয়েছে। 2007 সালে তাদের ট্রাইব্যুনাল রায় দিয়েছে, 2018 সালে তাদের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এই বিষয়ে। তো সুতরাং দুটো রাষ্ট্রের মধ্যে যখন পানি চুক্তি হবে তখন সেটা সেই ভিত্তিতে হওয়ার কথা। এবং ট্রানজিটের কথা যেটা আপনি বলেছেন, হ্যাঁ সেই বিষয়ে তো বাংলাদেশের মানুষ অত্যন্ত সোচ্চার, নিশ্চয়ই সোচ্চার, কারণ এই তিস্তার সময় বলা হয়েছিল যে তিস্তার পানি না আসলে আমরা ট্রানজিট দেব না, কিন্তু দেখা যাচ্ছে যে তিস্তা আমরা দিয়ে দিয়েছি, যে কোনো কারণেই হোক সরকার অত্যন্ত নতজানু পররাষ্ট্রনীতির কারণে আমরা তিস্তা দিতে বাধ্য হয়েছি, কিন্তু তিস্তার চুক্তি হয়নি আমাদের, কিন্তু ঠিকই আমরা ট্রানজিট দিয়ে দিয়েছি। সংসদ সদস্য হিসেবে আপনি কি মনে করেন যে ভারত কথা দিয়েও 2011 সাল থেকে বাংলাদেশ কখনো বলে নাই যে তিস্তার অধিকার বাংলাদেশ ছেড়ে দিয়েছে? বাংলাদেশ ছেড়ে দিয়েছে, আমার কথা শুনেন, 2011 থেকে বাংলাদেশ কখনো বলে নাই যে সে তিস্তার অধিকার ছেড়ে দিয়েছে, কিন্তু ভারত দিচ্ছে না। সেক্ষেত্রে বাংলাদেশের কি করা উচিত ছিল? আমি ধরে নিলাম আপনার কথা ঠিক, আওয়ামী লীগ নতজানু নীতি না হলে কি করা উচিত ছিল? নতজানু নীতি না হলে বাংলাদেশ যে একটির পর একটি ভারতকে ছাড় দিয়ে গেছে, ট্রানজিট দিয়েছে, ভারতের সমস্ত পণ্য বাংলাদেশে অবাধে ঢুকতে পেরেছে, ভারতের চ্যানেলগুলো চলছে, ভারতের ব্যাপারে ফেনী নদী পানি দিয়ে এসছে বাংলাদেশের প্রধানমন্ত্রী গিয়ে, এবং যেই চুক্তিগুলো হচ্ছে গত 3টি বৈঠকে যে চুক্তিগুলো আমরা দেখতাম তার একটাও কিন্তু সিগনিফিকেন্ট না। বাংলাদেশের কোস্টাল সার্ভিসে তারা রাডার বসাচ্ছে, সব রকম বাংলাদেশ তাদের কাছ থেকে অস্ত্র নিচ্ছে, সেই চুক্তি পর্যন্ত তারা করেছে, $5 কোটি অস্ত্র তারা বাংলাদেশ তো চীন থেকে সাবমেরিন কিনছে, বাংলাদেশ চীন থেকে নিচ্ছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে আমরা ভারত থেকে কি পাচ্ছি, এটা কি সমভিত্তিতে হচ্ছে কিনা। আর একটা বিষয় বুঝতে হবে যে বাংলাদেশের 3 দিক বেষ্টন করে আছে ভারত কিন্তু বাংলাদেশকে একেবারে ঘিরে রেখেছে, সুতরাং ভারতের সঙ্গে দেনা পাওনার যে হিসাব হবে সেটা অত্যন্ত সূক্ষ্মভাবে বাংলাদেশের মানুষ সেখানে নজর রাখবে, বিশ্লেষণ করবে। আর একটা বিষয় দেখুন, সীমান্ত হত্যার কথা আপনি নিজেই বলেছেন, ফেলানির কথা আপনি নিজেই বলেছেন, এই বিষয়ে আমি একটু বলতে চাই, তিস্তা চুক্তি যদি নাও হয়ে থাকে, সীমান্ত হত্যার বন্ধের ব্যাপারে কিন্তু বিএসএফ এবং বিজেপির মধ্যে 2011 সালে চুক্তি হয়েছে। 2008 সালে ভারত সরকার এবং বিএসএফ বাংলাদেশকে আশ্বস্ত করেছিল যে সীমান্তে হত্যা বন্ধ এবং কোন রকমের মানে আশ্বাসের তো কোনো কমতি কখনো হয় নাই ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন কখনো হয় নাই ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আশ্বাস দিয়ে ভারত সেটি শুনছে না বা মানছে না, সেই ক্ষেত্রে বাংলাদেশের করার কি ছিল সেটা বলতে আপনি বলছেন যে ভারতকে সেগুলি না দিলে পারতো। এটি আমরা এটা অর্পিতা ঘোষের কাছে আমরা জানতে চাইবো যে বাংলাদেশের আসলে কিছু করার ছিল কিনা। আমি একটু যুক্ত করতে চাই, দুটো দেশের প্রধান যখন দুটো রাষ্ট্রের স্বার্থ নিয়ে বসে তখন তাদের প্রায়োরিটি কি আছে সেটা তাদের সেট করতে হবে। মুশকিল হচ্ছে বাংলাদেশ সরকারের প্রায়োরিটি 2014 সালে ছিল ক্ষমতায় থাকা, সেই কারণে তারা সুজাতা সিং এর সাহায্য নিয়েছে, সেই কারণে আমরা দেখেছি যে সালমান খুরশিদ তার বইয়ে লিখতে বাধ্য হয়েছে, এমনকি প্রণব মুখার্জি কোয়ালিশন গভর্নমেন্টে আমি বইয়ের নামটা ভুলে গেছি, সেইখানেও তারা স্বীকার করেছে যে বাংলাদেশের নির্বাচনে একটি বিশেষ দলকে সাহায্য করবার ছাড়া ভারতের হাতে আর কোনো মানে সিরিয়াসলি ব্যারিস্টার রুবিন ফারহানা বিএনপি এখনো এরকম মনে করে যে ধরেন কালকে ইন্ডিয়া ঠিক করলো যে বিএনপিকে ইন্ডিয়া ক্ষমতায় বসায় দিবে, বিএনপি মানে বিজেপি 2014 সালে আমি বলি আমি আমার কথা শেষ করে তারপর আপনি বলবেন। 2014 সালে সুজাতা সিং বাংলাদেশে এসে কেন হোসেন মোহাম্মদ এরশাদ সহ বড় বড় সকল নেতারা এখানে দৌড়ঝাঁপ করলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদকে বাধ্য করলেন নির্বাচনে অংশ নিতে? আমি আপনার কাছে প্রশ্নটা রেখে গেলাম। আপনি কি মনে করেন আমি এই ধরনের আমি এরকম এইসব ষড়যন্ত্র আমি বিশ্বাস করি না, কিন্তু আপনি আমার প্রশ্নের উত্তর দেন যে আপনার কাছে কি মনে হয় যে বিএনপি চাইলে মানে ভারতের সরকার চাইলে বিএনপিকে ক্ষমতায় বসায় দিতে পারবে, এটা বিএনপি মনে করে, রাইট? এবং সেই কারণে 6 বছর আগে যখন ভারতে বিজেপির
নরেন্দ্র মোদী ক্ষমতা আসছেন তো তখন নয়াপল্টনে মানে মিষ্টি বিতরণ হয়েছিল বিজেপি ক্ষমতা আসার পরে। আপনারা এটাই মনে করেন যে ইন্ডিয়া চাইলে আপনাদের ক্ষমতায় বসা দিতে পারবে? আমি শুধু কয়েকটা প্রশ্ন রেখে যাচ্ছি। 2014 সালে সুজাতা সিং এর ভূমিকা কি ছিল? সালমান খুরশিদ তার বইয়ে যেটা লিখেছেন দ্য আদার সাইড অফ দি মাউথ সেটা কতটুকু সত্য? প্রণব মুখার্জিটা লিখেছেন দ্য কোয়ালিশন ইয়ার্স, সেটা কতটুকু সত্য? সেখানে তারা যা লিখেছেন এবং সুবীর ভৌমিক পরবর্তীতে যে কথাটি লিখেছেন সেগুলো কতটুকু সত্য, সেই প্রশ্নগুলো আমি রেখেই যাচ্ছি, কারণ এই প্রশ্নগুলো বাংলাদেশের মানুষের মনে আছে। আমার মনে আপনি কি আমার প্রশ্ন উত্তর দিবেন? আপনি কি আমাকে এই প্রশ্ন উত্তর দিবেন? আপনি মনে করেন যে ভারতীয় সরকার চাইলে বিএনপিকে ক্ষমতায় বসাতে পারে, সেই জন্য আপনারা বিজেপির ক্ষমতা আরোহণে মিষ্টি খান? সময় তিনি বলেছেন যে খুঁজে খুঁজে বাংলাদেশিদের পুশব্যাক করা হবে, ফেরত পাঠানো হবে। আমাদের প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে। তো এটা যে পলিটিক্যাল রেটরিক, এটা কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, বিএনপির একজন সদস্য হয়েও কিন্তু বুঝতে পেরেছিলাম। সো পলিটিক্যাল রেটরিক রাজনীতিতে থাকবেই, দেশে দেশে আছে, এবং বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তো খুবই বেশি আছে। আর ভারতের কথা প্রসঙ্গে যে কথাটি আছে, ভারতের কথা প্রসঙ্গে যে কথাটি আমাকে বলতেই হয়, আপনি বারবার বলছেন যে ভারত বিরোধী রাজনীতি, ভারত বিরোধী রাজনীতি। আমি কিন্তু বারবার একটা কথা বলছি, কোন দেশের পক্ষে বা বিপক্ষে কিন্তু বিএনপির অবস্থান নয়। আপনি দেখুন এই যে রোহিঙ্গা ইস্যুটা, যেটা নিয়ে বাংলাদেশ বিপর্যস্ত, এই রোহিঙ্গা ইস্যুতেও কিন্তু এত কাছের দেশ ভারত, যার সঙ্গে কেউ বলছেন স্বামী স্ত্রীর সম্পর্ক, কেউ বলছেন ভাইয়ের সম্পর্ক, কেউ বলছেন রক্তের রাখি বন্ধনের সম্পর্ক, কেউ বলছেন বিশেষ বন্ধু, যেটা দক্ষিণ এশিয়ার মডেল সম্পর্ক হতে পারে। আরে ভাই, এই মডেল সম্পর্কের দেশটিও কিন্তু মিয়ানমারের পাশেই দাঁড়িয়েছে। একটা নিন্দা প্রস্তাবেও তারা বাংলাদেশকে সমর্থন করে নাই, একটা নিন্দা প্রস্তাবেও তারা স্বাক্ষর করে নাই, কিংবা তারা এই ব্যাপারে কোনো কথা বলা থেকে বিরত থেকেছে। বরং আমরা দেখেছি ভারতের প্রধানমন্ত্রী মোদীকে এইরকম ঘটনা ঘটার পরপরই মিয়ানমারের আং সান সু কির সঙ্গে গিয়ে ছবি তুলে পূর্ণ সমর্থন জানিয়ে এসছে। এবং এই যে গত 20 নভেম্বর তারিখেও কিন্তু তারা মিয়ানমারের পক্ষে দাঁড়িয়েছে, বাংলাদেশের পক্ষে দাঁড়ায়নি। এইগুলোতে তো আমাদের কষ্ট হয়, এবং এইগুলো কিন্তু কোনো বন্ধুত্বের নিদর্শন নয়। সর্বশেষ বিষয় খালেদ, আমরা যতই বন্ধুত্বের কথা বলি, একটা লাইন আমি শেষ করছি, যতই আমরা বন্ধুত্বের কথা বলি, দুটো রাষ্ট্রের বন্ধুত্ব কিন্তু হয় যার যার স্বার্থ মতে, যার যার পাওনা গন্ডা বুঝে নিয়ে, রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোকে কনসিডারে নিয়ে। এবং বন্ধুত্ব কিন্তু একটা ডিপ্লোম্যাটিক ওয়ার্ড। হ্যাঁ, বন্ধুত্ব কিন্তু বন্ধুত্ব নয়, যার যার স্বার্থ বুঝে নেওয়াটাই তার কৃতিত্ব। আমি ভারতকে কৃতিত্ব দিচ্ছি খালেদ, আমি ভারতকে কৃতিত্ব দিচ্ছি, কারণ সে তার পাওনা গন্ডা কড়ায় গন্ডায় আদায় করে নিতে পেরেছে। বাংলাদেশ সরকারের ব্যর্থতা, তারা তিস্তার পানি পায়নি। বাংলাদেশ সরকারের ব্যর্থতা, তারা সীমান্ত হত্যা নিয়ে নিজের দেশের মানুষকে দায়ী করে। লজ্জায় মাথা হেঁট হয়ে যায় আমাদের। বাংলাদেশ সরকারের ব্যর্থতা যে এত কিছুর পর তারা রোহিঙ্গা ইস্যুতে ভারতের কাছে পায়নি। আমার মনে হয় বেরিসের রুমিন তার বক্তব্য বলেছেন। আমরা একটু অর্পিতা ঘোষের কাছে জানতে চাইবো যে আপনিও সেরকম মনে করছেন কিনা। আদানির পুরনো বিদ্যুৎ কেন্দ্র তারা নিয়ে এসে বাংলাদেশে যেটা স্থাপন করেছে, তারা রামপাল বিদ্যুৎ কেন্দ্র করছে ভারতের বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতি